রাগে অনুরাগে পর্ব ২৮-২৯ লিখেছেন সুহাসিনী ফাতেহা। নিউটনের প্রথম সূত্র হলাম আমি, দ্বিতীয় সূত্র হলেন আপনি, তৃতীয় সূত্র আমাদের টোনাটুনিরা, চতুর্থ সূত্র আমরা সবাই। দেখুন হয়েছে কি না। বেয়াদব বইয়ের মুখ থেকে নিউটনের সূত্রের এমন অদ্ভুত উত্তর শুনে ফারাজের ভ্রুজোড়া কুঁচকে গেল মুহূর্তেই। তার বউকে নিউটন বিজ্ঞানীর পক্ষ থেকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। তার পক্ষ থেকেও কিছু পানিশমেন্ট পুরস্কার দিতে হবে। টোনাটুনি শব্দটা শোনার পর থেকে তার সুদর্শন মুখখানায় সে কি সন্দিহান ভাব। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মেয়েলি চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অতপর বাদামি অধর যুগলে বাঁকা হাসির রেশ ফুটিয়ে ফের প্রশ্ন করল, এই সূত্রগুলোর আবিষ্কারক কে এবং কিভাবে তোমার সূত্রগুলোর উন্মোচন হয়েছে, ব্যাখ্যা দাও। সপ্তদোষীর হুঁশ নেই। সে মূলত নিউটনের সূত্রের মাঝে নিজেদের ভেবে বসেছে, সাথে তাদের ভবিষ্যৎ টোনাটুনিদেরকে। এবারও ভুল করেনি। ফারাজ বলার সাথে সাথেই খুব দ্রুত উত্তর দিল, সূত্রগুলো তিতলি বিজ্ঞানী আবিষ্কার করেছে। একদিন এক পচা আপেল উড়ে এসে আমার মাথার উপর পড়েছিল। সেদিন আমি নিজেই এই সূত্র আবিষ্কার করেছি। শুধু মাথার উপর পড়ে নাই, তার কিছু মাস পর আমাদের বিয়েও হয়েছে। এখন আমরা দুজন জামাই বউ। ফারাজের ভ্রুযুগলে ভাঁজ পড়ল। বিদ্দিষ্ট চাউনি গভীরতা পেল। সহসা নিজ নির্মাংসের অধর কামড়ে ধরল যুবক। বেয়াদব বউ তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতেই পারে না। আচমকা হাতের স্কেল দিয়ে টেবিলে আওয়াজ করে দুইটা বাড়ি বসালো। কপট রাগ দেখিয়ে হিসিয়ে বলল, মানে কি এসবের? তিতলি কেঁপে উঠল। ধরপড় করে উঠে দুহাতে হাত বুক গুজল। নিজের বলা উত্তরগুলো মনে করতেই মিটমিটি হেসে বলল, আমি কি ভুল উত্তর দিয়েছি নাকি? আপনি বলেছেন কিভাবে আবিষ্কার করেছি, তাই আমিও উত্তর দিয়েছি। ফারাজ চোখ ছোট করে তাকাতেই তিতলি লাজুক ভঙ্গিতে পল্লব জাপটে চুল গুজল কানে। লোকটা তার দিকে এভাবে তাকাচ্ছে কেন? বেঘরে দাঁত কেলিয়ে বলল, সুন্দরী কিউট বউকে পড়াতে বসে চোখ ফিরাতে পারছেন না বুঝি? ফারাজ খান বেয়াদব বউয়ের কথার প্রত্যুত্তর দেবার প্রয়োজনীয়তা না দেখিয়ে তৎক্ষণাৎ চেয়ার থেকে একটানে বউকে কাঁধে তুলে নিল। আকস্মিক ঘটনায় তিতলি হকচকিয়ে উঠল। পা দুটো ছড়াছড়ি করে খামচে ধরে রূঢ় মানবের পিঠসহ কাঁধ। কয়েকবার চিমটিও বসালো। ফারাজ ঠোঁট বাঁকালো। নখগুলো কি সে এমনি এমনি কেটে দিয়েছে নাকি? সেদিকে বিন্দুমাত্র উদ্যোগ দেখালেন না যুবক। তিতলি পা দুটো লাফাতে লাফাতে বলল, ছাড়ুন, আমাকে কাঁধে তুলেছেন কেন? আমাকে পড়ান, আমি পড়তে চাই। ফারাজ তিতলির পা দুটো বলিষ্ঠ হাতের চিপায় ধরে রেখে শক্ত মুখে আওড়ালো, তোমাকে বড়দের পড়া পড়াতেই নিয়ে যাচ্ছি। বউ, না না, আমি ছোটদের পড়া পড়ব, প্লিজ আমাকে নামান। ফারাজ উল্টো দু কদম হেঁটে এসে আচমকা বউকে ছুঁড়ে ফেলল নরম বিছানায়। অতপর চোখে মুখে অদ্ভুত আচ্ছন্নতা লেপ্টে যতটা ঝুঁকে যায় ঠিক ততটাই ঝুঁকলো ওর মুখের কাছে। তিতলি বিছানার কাছে মিশে গেল পুরোপুরি। ফারাজের শরীরে পুরুষালী সুবাস নাসারন্ধ্র ভেদ করতে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো। মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে করতে বলল, ছাড়ুন প্লিজ। ফারাজ সে কথা শুনলই না। বেয়াদব বউকে জ্বালানোর অভিনব সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করবার মানুষ সে? উল্টো আগের তুলনায় আরও ঝুঁকে এসে বাঁকা কণ্ঠে ফিসফিস করে বলল, এত বড় বড় নিঃশ্বাস নিয়ে আমাকে নেগেটিভ ফিল দিচ্ছ কেন? এখন আমি যদি কিছু করে দিই? দূরে যান, না কাছে আসি। কথাটা শেষ হতেই তিতলির পুরো শরীরটা নিস্তেজ হয়ে পড়ল যেন। দু চোখের পাতা বন্ধ করে নিল ভয়ে। যুবক তখন গভীর চোখে তাকালো রমণীর বন্ধ দু চোখের কম্পিত পাতার দিকে। তারপর নাক, এরপর কম্পিত অধর যুগল, এরপর তা নামলো থুতনি বেয়ে খালি গলায় চকচক করা লাল তিলটার উপর। এরপর আরও নিচে নামলো। আবার ঘুরে ফিরে চোখ দুটো এসে থামলো তীর করে কাঁপতে থাকা পাতলা অধর যুগলে। ফারাজের হঠাৎ অদ্ভুত অনুভূতি হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইল। তিতলির ছটফটানি ফারাজের মনে তীব্র ক্রূর আনন্দ দিচ্ছে। অবাধ্য বেয়াদব বউ এখন দেখুক সে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। তিতলি আবারও ছটফট করে উঠতেই তৎক্ষণাৎ ফারাজ কৌতুক করল তিতলির সাথে। খানিকটা দুষ্টু স্বরে শুধালো, একদম নড়বেন না ম্যাডাম, আমার কাজ আমাকে শেষ করতে দিন, নয়তো শাস্তি বাড়বে। তিতলি শুনল না কথা। তোর এক প্রয়াস চালালো বিছানা থেকে উঠে আসার। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ তো সরলেনই না।
উল্টো জোর বাড়ালেন হাতের। এক হাতে তক্ষুনি চেপে ধরলেন বেয়াদব বউয়ের মোলায়েম হাত দুটোর নরম কবজি। অতপর সময় নিয়ে মোচড়াতে থাকা তিতলির ঘাড়ের বড্ড কাছে মুখ নামিয়ে আনলো। ফারাজের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। পরপর সেখানে পুরুষালী নরম ঠোঁটের বিচরণ। তিতলি নড়ে চড়ে উঠল। গলা শুকিয়ে গেল তার। অশান্ত মন স্থির, অবিচল হলো। লোকটার সামান্য ছোঁয়াতেই 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভেতর মাথার সব কিছু কেমন যেন ফাঁকা হয়ে এলো। স্নায়ুর উপর থেকে সমস্ত জোর হারিয়ে এক গভীর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলল সে। ফারাজ তিতলির ঠোঁটের মুখোমুখি নিজের ঠোঁট জোড়া এনে এক দৃষ্টিতে তাকিয়ে একদম নিচু গম্ভীর স্বরে বলে, আমাকে জ্বালিয়ে তুমি কোনোদিন নিস্তার পাবে না। যা করবে তা দ্বিগুণভাবে ফিরিয়ে দিব। বেয়াদব বউকে হঠাৎ আর নড়াচড়া করতে না দেখে ফারাজ হকচকিয়ে উঠল। জ্ঞান হারিয়ে ফেলল নাকি? বিচলিত হয়ে তখন নিজের খসখসে হাতের মুঠোয় ধরে রাখা 2 হাতের নরম কবজি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আলগোছে পাজা কোলে নিয়ে বেয়াদব বউকে বালিশে শুয়ে দিলেও বিড়বিড় করে আওড়ালো, এ যাত্রায় বেঁচে গেলেন। থাক, ব্যাপার না, সময় হলে এখন আমি ফারাজ খান তোমার কোনো বাধা মানব না। তার আগে যত উড়বার ইচ্ছে উড়ে নিন। বলে ফারাজ বাঁ হাতে ঘাড় দৌড়তে দৌড়তে বিছানা থেকে নামতেই তিতলি চোরা চোখে তাকালো। মুখ ভেঙচি কেটে নিজ মনে বলল, আমি জ্ঞান হারাইনি, ভাল্লুক কোথাকার। এটা শুধুমাত্র আপনার থেকে বাঁচার অভিনয়। উঠতে বলেছেন, উঠতে উঠতে আপনাকে সহ উড়িয়ে দিব। আপনি ফারাজ খান হলে আমিও ফারাজ খানের বউ। শনিবার দুপুর 12টা বাজে ঘড়িতে। শুক্র শনি 2 দিন স্কুল কলেজ ভার্সিটি সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ। আজকে প্রায় 3 দিন ঝিলিককে দেখে না তুষার। তাই আজ ঝিলিকদের বাসার নিচে এসে বাইক থামিয়েছে। বাড়ি যাওয়ার পথে রাস্তার মোড় ঘুরিয়ে এদিকে চলে এসেছে। হাতে মোটামুটি বড় সাইজের একটা গিফট বক্স। অনেক পছন্দ করে ঝিলিকের জন্য কিনেছে। মেয়েটার কি পছন্দ হবে? তিতলির জন্য সবসময় অনেক কিছু কিনে আনতো সে। সে হিসেবে মেয়েদের জিনিস কোনটা ভালো কোনটা খারাপ এগুলো সে খুব ভালো করেই জানে। কিন্তু তাও একটু দ্বিধায় ভুগছে। পকেট থেকে ফোন বের করে ঝিলিকের নাম্বারে ফোন দিল। 2 বার রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগেই তুষার বলল, বাড়ির বাইরে আসুন ঝিলিক, আপনার অপেক্ষায় প্রহর কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুষার কথাটা বলার পরপরই ওপাশ থেকে উত্তর এলো, কাকে চাই? তুষার থতমত খেয়ে গেল। হবু শাশুড়ি আম্মা ফোন ধরেছে। বুঝতে সময় লাগলো না তুষারের। বাঁকা হেসে অচেনা কণ্ঠে বলল, আপনার মেয়ে ঝিলিককে চাই। তার পার্সেল এসেছে, তাকে একটু নিচে পাঠান। এই ছেলে তুমি কিভাবে জানলে? আমি মা নাকি মেয়ে? তুষার খুক খুক করে কেসে উঠল। হবু শাশুড়ির কথা শুনে রিনা খান 2 মনে হচ্ছে, তবে এটা মন্দ না। বাইকে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে তাড়া দেখিয়ে বলল, পার্সেলটা নিয়ে যেতে বলেন আন্টি। অন্য পার্সেল ডেলিভারি দিতে হবে। আমার হাতে সময় কম। ঝিলিকের মা জিশা বেগম ফোন চলাকালীন অবস্থায় মেয়েকে ডেকে বললেন, ঝিলিক, তোর নাকি পার্সেল এসেছে। ঝিলিক ডিম ভাজা করার জন্য ডিম ভেঙে দেখে ডিম ভেতরে নষ্ট। তাই জানালার কাছে আসতে আসতে মায়ের কথা শুনে বলল, আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি আম্মু, ভুল মানুষের কাছে পার্সেল এসেছে, বলে দাও। ঝিলিকের মা তাই করলেন। ফোনের ওপাশের ব্যক্তিটাকে বললেন, আমার মেয়ে কোনো পার্সেল অর্ডার করেনি, তুমি ঠিকানা ভুলে গেছো। ঝিলিক নষ্ট ডিমটা ফেলে দিল। জানালা দিয়ে সে নষ্ট ডিমটা এসে উপর থেকে সোজা তুষারের মাথার ওপর পড়ল। তুষারের কানে তখনও ফোন। হঠাৎ মাথায় কিছু পড়েছে বুঝতেই উপরে তাকালো। কাউকে দেখলো না। বাম হাত তুলে মাথায় হাত দিতেই আসলো সে নষ্ট ডিমের অর্ধাংশ। তুষার নাক ছিটকালো, কি বাজে গন্ধ। ঝিলিক সরে যাচ্ছিল। আবার কি মনে করে জানালার কাছে এসে নিচে তাকাতেই চেনা কাউকে দেখে মেয়েটার চোখ দুটো বড় বড় হয়ে গেল। স্পষ্ট অস্পষ্ট সুরে আওড়ালো, তুষার ভাই এখানে? উনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? ডিমটা ওনার মাথায় পড়ল না তো? ঝিলিক জিভ কাটলো সাথে সাথেই। নিজেও মাথায় হাত দিয়ে বলল, ইয়া আল্লাহ, এটা আমি কি করলাম? ঝিলিক, কি করবি এখন তুই? তুষার ভাই নিজেকে ডেলিভারি ম্যান বানাই দিল। ভাবনায় পড়ল মেয়েটা, কি পার্সেল এনেছে উনি? না গেলে কি রাগ করবেন? খসখসে মনে কি করবে ভেবে মাথায় ঘোমটা দিয়ে নিচে বাইরে যাওয়ার জন্য। ঠিক তখনই জিশা বেগম বললেন, এই কোথায় যাচ্ছিস তুই?
ঝিলিক ভয় পেয়ে গেল মায়ের কথা শুনে। ইনিয়ে বিনিয়ে বলল, পাপা পার্সেল আনতে আম্মু। জিশা বেগম সন্দেহের গলায় বললেন, একটু আগে বললি না তুই কোনো পার্সেল অর্ডার করিসনি? ভুল বলছি আম্মু, কয়েকদিনে আগে অর্ডার দিয়েছিলাম, এখন মনে পড়েছে। ঝিলিকের কথা শেষ হতে না হতেই জিশা বেগমের হাতে থাকা ফোনটা ফের বেজে উঠল। জিশা বেগম মেয়ের ফোনটা বাজতে দেখে হাতে নিয়েছিলেন প্রথমে, এবার আর নিজে রিসিভ না করে মেয়েকে দিয়ে বললেন, পার্সেল নিয়ে আয় গিয়ে। দুদিন অনলাইন থেকে কি যে কিনিস। ঝিলিক ফোনটা হাতে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিছুক্ষণ পরেই দ্রিম দ্রিম বুকে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো বাইরে। সোজা এসে তুষারের সামনে দাঁড়ালো। মুখবয়বে অবিশ্বাস নিয়ে বলল, আপনি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? তুষার নিজে বিচলিত হয়ে মাথার উপর পড়া নষ্ট ডিম পরিষ্কার করতে ব্যস্ত। অন্যদিকে কোনো দিকে তার খেয়াল নেই। নিজে নিজে বিড়বিড় করলো, ছি কি গন্ধ, 50 কেজি শ্যাম্পু ইউজ করলেও বোধহয় এই গন্ধ যাবে না। এটা কার কাজ? তাকে ছাড়বো না। ঝিলিক মুখে হাত দিয়ে হাসি থামানোর চেষ্টা করছে। সিরিয়াস মুহূর্তে হাসি থামানো যে কত কষ্টের তা শুধু এখন সে বুঝতেছে। আবারও ডাকলো, তুষার ভাই শুনছেন? তুষার এবার সম্বিত ফিরে পেল। মেয়েটার দিকে তাকালো, চোকাচোকি হলো দুজনের। তুষারের কণ্ঠে রাগ ঝরে পড়ল, আমি আপনার কোন জন্মের ভাই লাগি? নেক্সট টাইম ভাই ডাক্তার শুনলে খবর আছে আপনার। ঝিলিক মাথা নিচু করে বলল, তাহলে কি ডাকবো? ওহো, শুধু তুষার। ঝিলিক লজ্জা পেল। লোকটা কেমন অদ্ভুত কথা বলে। তুষার মেয়েটার লজ্জা পাওয়া মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। বাইকের পেছন থেকে গিফট বক্সটা নিয়ে ঝিলিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য ঝিলিক। বলে সে এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের সাথে এই গন্ধ নিয়ে আর এক মুহূর্ত থাকা যাবে না। বাইক নিয়ে তক্ষণি হুট করে উধাও হয়ে গেল। ঝিলিক আশ্চর্য মনে গেল। কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর নিজের হাতে ধরিয়ে দেওয়া জিনিসটার উপর নজর বুলালো। কি থাকতে পারে ভেতরে? তৎক্ষণাৎ বাড়ির ভেতরে পা বাড়ালো সে। ফারাজ সকাল থেকে দীর্ঘক্ষণ বাইরে থাকার পর বাড়িতে ঢুকতেই আফজাল খান দাঁড়িয়ে ছেলেকে বললেন, বৌমার সাথে তুইও আজ শ্বশুর বাড়িতে গিয়ে দুদিন থেকে আসবি, এটা আমার আদেশ। ফারাজের চলন্ত পাজোড়া থেমে যায় মুহূর্তেই। ঘাড় ঘুরিয়ে তাকায় বাবার দিকে। অতঃপর গম্ভীর মুখে বলল, নিয়ে যাব, তবে থাকতে পারবো না ড্যাড। আফজাল খান শক্ত মুখে বললেন, সময় না থাকলে সময় বের করে নে, তাও থাকতে হবে। বেয়াই মনে কষ্ট আনবে তুইও না থাকলে। ফারাজ বাবার কথা শুনে বেয়াদব্যের কথা মনে করে বলল, দেখি থাকতে পারলে থাকবো, হুঁশিয়ার সাহেব এসেছেন। নাতির কথা শুনে বললেন, থাকতে পারলে যাইবি মানে কিরে নাতি? যাই জামাই আদর খাইয়া আয়, এর চাইয়া শান্তি আর কিছুতে নাই। ঠ্যাঙ্গের উর্পে ঠ্যাং তুলে খাইয়া আয়। ফারাজ ততক্ষণ করিডোর পেরিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। তিতলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মুভির নায়িকাদের মতো বানানোর টিপস করছে। নিজের লজ্জা পাচ্ছে। মুখে শাড়ির আঁচল টানছে, চোখ বন্ধ করছে, আরও কত কি। রাতের কথা মনে আসতে লজ্জায় লাল নীল গোলাপি হচ্ছে। সে অন্য রাজ্য হারিয়ে গিয়েছে। বাইরে থেকে এসে সদ্য গোসল ছেড়ে এসেছেন ফারাজ। কোমর বরাবর পেঁচিয়েছে একখানা সফেদ রঙা তোয়ালে। ভেজা চুলে হাত বুলাতে বুলাতে রুমে এসে বেয়াদব্যকে এমন করতে দেখে কপাল কুচকালো যুবক। তৎক্ষণাৎ 2 কদম সামনে এসে ঠিক পেছনে এসে দাঁড়ালো। তিতলি সহসা চোখ খুলে আয়নার দিকে তাকাতেই নিজের পেছনে ফারাজকেও আয়নার দিকে তাকিয়ে থাকতে দেখল। মেয়েটা চিৎকার করে উঠে দাঁড়াতে হাতে দাঁত খিচে বলল, আপনি আমার সামনে এভাবে কেন এসেছেন? আমার কেমন জানি লাগছে। প্লিজ কিছু পড়ুন, দ্রুত পড়ুন। বেয়াদব বইয়ের কথা শুনে ঠোঁটের কোণ বাঁকিয়ে ক্রূর হাসল যুবক। মুখে কপট নাটকীয় ভাবভঙ্গিমা ধরে দেখে দুষ্টু কণ্ঠে আওড়ালো, আমার রুমে আমি যেভাবে ইচ্ছে আসবো, ইচ্ছে হলে চুপচাপ তাকিয়ে দেখো, বউ সামনে থাকলে পাপ হয় না। বেয়াদব বলে ফারাজ হেঁটে সোফার দিকে যেতে আচমকা ফারাজের কোমরে বাঁধা তোয়ালের গিট খুলে গিয়ে মেঝেতে পড়ল। সহসা এহেন ঘটনায় তিতলি স্রেফ ফারাজ দুজনেই হতভম্ব হয়ে গেল। তিতলির চোখ জোড়া কোটো ছেড়ে বেরিয়ে আসার জোগাড়। তৎক্ষণাৎ পিঠ ঘুরিয়ে অন্যদিকে ফিরে গেল। লজ্জায় খাটের নিচে ঢুকে যাবে মনে হচ্ছে। এমন দৃশ্য চোখের সামনে দেখবে ইহকালেও ভাবেনি। 2 হাতের নরম
আজলাই আড়াল করে নিল লজ্জায় লাল হওয়া মুখখানা। নিজেই হাঁসফাঁস করতে দেখে চোখ মুখ খিচে বলে বসলো, আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করুন, কিছু দেখিনি, আমি অন্ধ। বাকি জীবনের জন্য চোখ নষ্ট হয়ে গেছে। আমি কিচ্ছু দেখিনি, বিশ্বাস করুন, আমি অন্ধ হয়ে গেছি। বাকি জীবনের জন্য চোখ দুটো নষ্ট হয়ে গেছে। আমি কিছুই দেখিনি। না না, মানে ওই আমি। থামলো তিতলি। কি বলতে কি বলে ফেললো। দু হাতে নিজের মুখ চেপে ধরলো। এত লজ্জা লাগছে তার, বলে বুঝাতে পারবে না। লজ্জায় কথা গোলমাল করে ফেলেছে। এই মুখ সে আর ভাল্লুককে দেখাতে পারবে না। মনে হচ্ছে ফারাজের না, বরং তার কিছু খুলে গিয়েছে। ওদিকে ফারাজ খান এখনও ঠায় দাঁড়িয়ে আছেন ঠিক একই জায়গায়। তালগোল পাকিয়ে চেয়ে আছেন বেয়াদব বউয়ের কথা শুনে। সুদর্শন মুখখানায় তার সে কি সন্দিহান ভাব। তার বলিষ্ঠ পা দুটোর ঠিক নিচে মেঝেতে অপরাধীর ন্যায় ঘোরাঘুরি খাচ্ছে ছপেত রঙা তোয়ালেটা। ফারাজের কপালে ভাঁজ পড়ল গভীর। চিবুক শক্ত হলো। ঘাড় ডলতে ডলতে কোমরে ধরল নিজ নির্মাংসের অধর। তৎক্ষণাৎ শির দ্বারায় বাঁকিয়ে মেঝে থেকে তুলে নিল তোয়ালেটা। পরক্ষণে শক্ত মুখভঙ্গি বজায় রেখে তোয়ালেটা কোমরে পেঁচাতে পেঁচাতে সন্দেহের কণ্ঠে শুধালো, তোমার চোখের চিকিৎসা করাতে হবে বেয়াদব। না 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 না, আমার চোখ আপনাকে দেখেই নষ্ট হয়ে গেছে। লজ্জার চরম সীমানায় গিয়ে দাঁত খিচে শব্দটা উচ্চারণ করলো তিতলি। জিভ কাটছে বারবার। আল্লাহ, লোকটার কোনো লজ্জা নেই, আবার তার সাথে কথাও বলে। আর এদিকে সে লজ্জায় মরে যাচ্ছে। ফারাজ ছোপায় বসে ট্রাউজার পরতে পরতে কপাল কুঁচকে নিল তৎক্ষণাৎ। এমনিতে মেজাজ বিগড়ে গেছে এমন ঘটনায় শক্ত মেজাজের মধ্যেও বেয়াদব বউকে জ্বালাতে দুষ্টু কণ্ঠে আওড়ালো। ভবিষ্যতে আবার দেখলে সে দেখা যাতে বিফলে না যায় সে ব্যবস্থা এখন করে দিব। আমার হাতে আবার সময় কম বউ, জাস্ট ওয়েট। তার আগে এক পা ও যেন দরজার দিকে না যায় বেয়াদব। তিতলি লজ্জায় আড়ষ্ট হলো আরও বেশি। কান দুটো এখনও ঝাঁঝা করছে তার। আজ তার লজ্জিত হওয়ার দিন, লজ্জায় লজ্জায় মরে যাওয়ার দিন। উফ, কণ্ঠে ঝাঁজ এনে দিতে দাঁত খিচে বলল, আপনি আর আমার সামনে আসবেন না। আপনাকে দেখলে আমার শুধু হাসি পাবে। আমার মতো ভণ্ড হলে বুঝতেন সিরিয়াস মুহূর্তে হাসি আটকানো কতটা কষ্টের। এটুকু বলে তিতলি লজ্জায় লাল হয়ে দ্রুত মাথা নিচু করে দরজার দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, নির্লজ্জ বেহায়া লোক, মুখে লাগাম নেই কোনো। উনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই নাকি? বিড়বিড় করে বলা কথাটা কিভাবে যেন শুনে ফেলল ফারাজ। ট্রাউজার পরা শেষে ভেতর থেকে তোয়ালে বের করতে করতে শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি রুম থেকে যাওয়ার পারমিশন দিইনি এখনও। কথার অবাধ্য হচ্ছ কেন? দাঁড়াও বলছি। কিছু করার আগে যেহেতু নির্লজ্জ কথা শেষ হতে না হতে তিতলি ঝড়ের গতিতে দরজা খুলে দৌড় দিল। ফারাজ একটু দেরি করে ফেলেছে, নয়তো আজ কিছু একটা হয়েই যেত। বেঁচে গেল এবার। যুবকের ফেলা রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ হয়েছে আনমনে। দরজার সম্মুখে দাঁড়িয়ে শক্ত মেজাজে বিড়বিড় করে আওড়ালো, খুব সাহস বেড়েছে না? ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে। দিন পেরিয়ে রাত আসবে, তখন বুঝাবো নির্লজ্জতা কাকে বলে বেয়াদব। বলে আকাশছোম রাগ নিয়ে ঠাস করে দরজা লাগালো ফারাজ। অবাধ্য বেয়াদব বউকে সামনে পেলে কিছু না কিছু একটা হবেই, না হলে তার অশান্ত মন শান্ত হবে না কিছুতেই। আজ সে এই বউকে ছাড়বে না, কোনোভাবেই ছেড়ে দিবে না। খেয়ে ফেলবে না আজ এই বউকে সে একদম। আজ সেও দেখবে কে বাঁচায় তার এই বেয়াদব বউকে তার হাত থেকে। রুমে ঢুকতে সহসা তার ফোন বেজে উঠল। এই সময় আবার কার ফোন এলো? ফারাজ বিরক্তির রেস্ট নিয়েই স্টাডি টেবিল থেকে মোবাইল নিয়ে দেখলো আলভি কল করেছে। ফারাজ কল ধরল না। 2 সেকেন্ড পর আবার এলো। এবার রিসিভ করে কানে ধরল। ফারাজ কিছু বলার আগেই ওপাশ থেকে আলভি বলল, দিন দুপুরে কি নাদান এর সাথে ফষ্টি নষ্টি করছিস নাকি? এতগুলো ফোন করলাম, একটাও রিসিভ করিসনি। ফারাজের মেজাজ এমনিতে ঠিক নেই, তার উপর আলভির এমন কথা শুনে আগুনে ঘি পড়ার মতো কাজ করলো। তাও রাগ কন্ট্রোল করে বলল, কি জন্য ফোন করেছিস সেটা বল। আলভি ওপাশ থেকে দাঁত কেলিয়ে বলল, তোর এটিএম কার্ডটা আমরাই নিয়েছিলাম সেদিন। এখন কয় টাকা আছে সেটা দেখার জন্য ব্যাংকে এসেছি। তুই চাইলে আসতে পারিস, বিরিয়ানি খাওয়াবো তোর টাকা দিয়ে। ফারাজ জানতই তার এটিএম কার্ড যে আলভিরাই নিয়েছে, কিন্তু কিছুই বলেনি। এখন যেহেতু মুখে স্বীকার করে বলতেছে, তাই সেও খোঁচা মেরে বলল,
তোদের দান খয়রাত করেছি, এবার ফোন রাখ। না না, আগে বল সুখবর কখন কখন শুনবো? আমার ছেলে হলে তোর মেয়ের সাথে বিয়ে দিব। ফারাজ ফোন কেটে দিল। তিতলি ওই সময় রুম থেকে যে পালিয়ে এসেছে আর ভুল করেও রুমে যায়নি। ভালোই বুঝতে পেরেছে ভাল্লুক তার কথায় রেগে গিয়েছে। রাগুক। সেদিন সে শাড়ি চেঞ্জ করার জন্য খুলেছে বলে খোঁচা মেরে বলছে সে ইচ্ছে করে দেখাচ্ছে। এখন যে উনি, ভেবেই জিভ কাটল তিতলি। মনে মনে বলল, এখন কার সাথে ভাব দেখাবে? হুঁ, খুব তো খোঁচা দিচ্ছিলেন। আমার রুম, আমার রুম, এখন থেকে এটা আমার রুম। আপনি আমার রুমের গেস্ট। আমার সাথে আর ভাব দেখাতে আসলে আপনাকে এই কথাটা শোনাবো প্রথমে। নাছিমা বেগমের মেয়ে নীলা এসে তিতলির পাশে বসে জিজ্ঞেস করলো, ওই সময় উপর থেকে এভাবে দৌড় দিলে কেন? তিতলি ভাবুক হয়ে পড়ল। মেয়েটার মা একটা ডাইনি, কিন্তু মেয়েটা ভালো, তার সাথে অনেক মিশে, ভালো ব্যবহার করে। তিতলি কিছুক্ষণ রুমে হওয়া ঘটনা ভাবল, পরক্ষণে বেঘরে দাঁত কেলিয়ে বলল, রুমে তেলাপোকা ছিল তাই। তাই? তেলাপোকা কোথায় থেকে আসবে? ছিল তো বড় তেলাপোকা, আমার উপর উঠতে চেয়েছিল, তাই দৌড়ে পালিয়ে এসেছি। কি? তাহলে ফারাজ ভাইয়া কোথায় ছিল? তুমি কিছু বলো নাই কেন? সেদিন একটা সিরিয়াল দেখলাম, বইয়ের গায়ে আরশোলা উঠায় আরশোলাকে খেয়ে ফেলছে ভাবি। আরশোলা কি আবার? নীলা ভ্রু কুঁচকে পড়ল। আরে ভাবি, আরশোলা মানেই তো তেলাপোকা। তিতলি চোখ বড় বড় করে অবাক হওয়ার ভান করে বলল, কি? আমি প্রথম শুনলাম। এর মাঝেই ফারিন বেগমের ডাক পড়ল ডাইনিং টেবিলে। ওরা দুজন কথা বাদ দিয়ে ড্রয়িং রুমে গেল। এতক্ষণ শাশুড়ির রুমে বসেছিল তিতলি। দুপুরের খাবার খেতে বসেছে সবাই। ফারিন বেগম ভাত বেড়েছেন। সবাই একে একে এসে চেয়ার টেনে বসেছেন, শুধু ফারাজ বাদে। আফজাল খান, ফরহাদ, হুঁশিয়ার সাহেব সহ শকিনা খাতুন, ফারাজের খালা নাসিমা বেগম ও তার মেয়ে নীলা। ফারিন বেগম পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, ফারাজকে গিয়ে ডেকে আনো তিতলিমা, মনে হয় ঘুমিয়ে পড়েছে। তিতলি সে কথা শুনে মুখ তুলে তাকাতেই তক্ষুনি ফারাজকে সিঁড়ি দিয়ে নামতে দেখলো। পরনে ধূসর রঙা একটা টি শার্ট আর কালো ট্রাউজার, মারাত্মক সুন্দর লাগছে। ফারাজ দেখার আগেই তিতলি চোখ নামিয়ে শাশুড়িকে বলল, এসে গেছেন, ডাকা লাগবে না আম্মু। ফারিন বেগম সিঁড়ির দিকে তাকিয়ে ছেলেকে বললেন, আমি আরও তিতলিকে পাঠাচ্ছিলাম তোকে ডাকতে। তোর জন্য সবাই অপেক্ষা করে আছি, তাড়াতাড়ি বসে পড়। ফারাজের মুখটা দেখে বোঝা দেয় যে ঘণ্টাখানে আগেও তার ইজ্জতের ফালুদা হয়েছিল। মুখখানা তার সে কি গম্ভীর। চেয়ার সবগুলোতে সবাই বসে আছে, শুধু তিতলির পাশেরটা খালি। ফারাজ একবার বেয়াদব বইয়ের দিকে তাকিয়ে চেয়ার টেনে বসলো পাশাপাশি। তিতলি কেঁপে উঠল ফারাজের উপস্থিতিতে। না খেয়েই প্লেটের ভাত হাত দিয়ে নড়াচড়া করছে। আফজাল খান সেটা দেখে পুত্রবধূকে বললেন, না খেয়ে বসে আছো কেন আম্মু? ফারাজ এতক্ষণ ধরে সব খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। তিতলি শ্বশুর আব্বুকে বলল, এই তো খাচ্ছি আব্বু। ছকিনা খাতুন ভাতের লোকমা মুখে নিতে নিতে বললেন, শরম পাইতেছে নাত বউ, কয়দিন বাদে ঠিক ওই যাইব। ফারিন বেগম তিতলির প্লেটে কাতলা মাছের বড় একটা খণ্ড তুলে দিয়ে বললেন, খাও মা, কিছু লাগলে বলো, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তিতলি রয়ে শয়ে কোনো রকমে বলল, জি আম্মু। নাসিমা বেগম মুখ বাঁকালেন। এসব দেখে তিনি অতিষ্ঠ। মেয়েকে কত বলেন ফারাজের আশেপাশে থাক, ছেলেদের দৃষ্টি হচ্ছে চম্বকের মতন। মেয়ে মানুষ দেখলেই হুঁশে থাকে না, কিন্তু মেয়ে তার কথা শোনে না। হুঁশিয়ার সাহেব খেয়ে ফেলেছেন। পানি খেয়ে নাতির উদ্দেশ্যে বললেন, আমি তোর নানিরে বিয়ে করার পর থেকে নিজের হাতে ভাত খাওয়াই দিতাম, এখনও দি। আর এখন তো যুগ বদলাইছে, পোলাপাইন মাইনসে বিয়ার কথা শুনলেই লাফাইয়া ওঠে, বউ কইতেই হাগল থাকে। তুই হুঁশিয়ার সাহেবের নাতি হইয়া কি করলি রে? বলতে বলতে হুঁশিয়ার সাহেব পানের বাটা থেকে পান নিয়ে তাকালেন নাতির দিকে। সবাই মিটিমিটি হাসতে লাগলো। আর ফারাজ রাগে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার নাত বউর দুইটা হাত আছে রানা ভাই, কাজ আমার বউ আমি যখন ইচ্ছে খাইয়ে দিব, তোমার ভাবতে হবে না। বলতে বলতে তিতলির পাশ থেকে উঠে দাঁড়ালো। অনেকটা শব্দ করেই ধূপধাপ পা ফেলে সিঁড়ির বেয়ে উপরে উঠছে, আর ঘাড় ঘুরিয়ে নিজের বেয়াদব বইয়ের দিকে তাকাচ্ছে বারবার। তিতলিও কি মনে করে আস্তে করে মাথা উঁচিয়ে সিঁড়ির দিকে তাকায় দেখার জন্য। সঙ্গে সঙ্গে চোখ মিলল দুজনের। তিতলি মুখ ভেঙচি কাটল।
ফারাজের নজরে এড়াই না সেটা। বিড়বিড় করে আওড়ালো, রুমে একবার শুধু আসো, তারপর মুখ ভেঙানোর বাহির করব। মুখ আর মুখের জায়গায় থাকবে না।